মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের যে বিষয়টি বলার আগে আমি একদম লেটেস্ট যে সংবাদ, সে সংবাদের দুটি লাইন পড়ে শোনাই। ঢাবির হলে মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ, এটি মানবজমিন লিখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে ছাত্রদলের আহ্বায়ক অর্থাৎ ফজিলাতুন্নেসা মুজিব হলের আহ্বায়ক মালিহা বিনতে খান অবন্তীকে বাধা প্রদান করা হয়েছে, এটি অভিযোগ করেছে ছাত্রদল কিছুক্ষণ আগে। এবং একই সঙ্গে ডাকসুর নির্বাচনের সাথে সাথে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি, এই দুটোতেও কিন্তু নির্বাচনের তোড়জোড় চলছে। এবং জাতীয় নির্বাচনের আগে এই যে ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচন, এর কি প্রভাব হতে পারে সেগুলো আমাদের আলোচনায় থাকবে আমাদের আজকের বিষয়। তাই নির্বাচনী রোডম্যাপ ও প্রাসঙ্গিক বিষয়, নির্বাচনী রোডম্যাপ যেমন জাতীয় সংসদের, তেমনি এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা আলোচনা করব। আরেকটি বিষয় দর্শক আমরা উল্লেখ করতে পারি, সেটি হলো যে প্রতিটি নির্বাচনের জন্য, এই নির্বাচন আয়োজনের জন্য আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি তার 4 বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, আনসার এবং কারা কর্তৃপক্ষ বা কারা বাহিনী যেটা বলা হয়, সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, নতুন নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি তারা মাথায় রেখেছেন। এবং একইভাবে নির্বাচন কমিশনেরও বেশ কিছু আপডেট আছে। নতুন দলগুলো 22টি দলকে যে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার কথা ভাবা হচ্ছিল, তাদের সম্পর্কেও তথ্য প্রমাণ এবং অন্যান্য বিষয় সংগ্রহ করা হচ্ছে। এই 22টি দলের মধ্যে উল্লেখযোগ্য বলতে হবে এনসিপি যেটি বহুল আলোচিত দল, এবং সেই সঙ্গে রয়েছে আম জনগণ সহ আরও বেশ কয়েকটি দল, এগুলোও বেশ আলোচিত রয়েছে। আম জনগণ দলের প্রধান, ডেস্টিনির প্রধান রফিকুল আমিন, তিনিও বেশ আলোচিত। এই দলগুলো কিভাবে নিবন্ধন পাবে সেটি নিয়েও নির্বাচন কমিশন বেশ কিছু বক্তব্য রাখছে। আমরা অনুষ্ঠান শুরু করব, তবে অনুষ্ঠান শুরুর আগে আমরা আমাদের শিরোনামগুলো দেখে আসব। ডাকসুতে লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে ছাত্রদল। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট, আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে। নতুন ধারা তৈরির প্রতিশ্রুতি শিবিরের মনোনয়নপত্র জমার সময় বাড়ল। গাজীপুরে জঙ্গি সাজিয়ে 7 হত্যার নেতৃত্ব দেন আইজিপি জাবেদ পাটোয়ারি। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ডিবি হারুন সহ আলোচিত 18 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। রাজধানীর ধানমন্ডি থেকে ঝিনাইদহ 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম গ্রেফতার। ফেনীর সাবেক 4 এমপির বিরুদ্ধে মামলার নির্দেশ, রিমান্ডে মাইটিভির চেয়ারম্যান। চট্টগ্রামে চটপটির দোকান দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 20 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং নির্বাচন সামনে রেখে 4 বাহিনীতে 25,000-এরও বেশি নিয়োগ। পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য রিজভীর। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের সঙ্গে রয়েছেন হেলেন জেরিন খান, বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক, আপনাকে স্বাগত। এবং রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শিশির আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা যাব, তবে ঠিক এই মুহূর্তে ডাকসুর নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে। ডাকসুর যেটি দিয়ে আমি শুরু করলাম, ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্র দলের একজন প্রার্থীকে মব তৈরি করা হয়েছে, এবং সেখানে কেউ অভিযোগ করেনি যে কারা এই ছাত্রীরা কোনো দলের কিনা। কিন্তু এই পরিস্থিতিতে ছাত্রদল দাবি করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। সেখানে আপনারা কিছুদিন আগেও এই ডাকসুর নির্বাচনের সাথে এক সময় জানতেন, জাহাঙ্গীরনগরের নির্বাচন, আপনি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, আপনি জাহাঙ্গীরনগরের নির্বাচনগুলো জানেন, রাজনীতি হিসাবে ঢাকা ইউনিভার্সিটির বিষয়গুলো জানেন। ঠিক এই মুহূর্তে কী পরিস্থিতি বলেন তো? প্রথমত হচ্ছে আমরা এত বছর পরে
বিশেষ করে যদি বলি বাংলাদেশে কোনো কোনো ইউনিভার্সিটিতে 35 বছর 33 বছর, আর আমরা যদি সরকারি কলেজ বা অন্যগুলো ধরি, কোনো কোনো মানে কলেজগুলো তো বড় বড় কলেজগুলো তো এখনও মানে 35 বছরের উপরে হচ্ছে ইলেকশন হয় না। বাংলাদেশে ছাত্র সংসদ ইলেকশনটা এই ইন্টারিম গভর্নমেন্ট করতেছে, এটা আসলে অনেক বড় পাওয়া। আমি মনে করি 2000 ছাত্র জনতা জীবনের মধ্য দিয়ে আমরা হয়তো ভালো একটা ছাত্র লিডারশিপ আমরা পেতে যাচ্ছি। আর যে এখন যে জিনিসটি বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে আপনার লেভিং ফিল্ড এবং মব তৈরি হচ্ছে, আমি মনে করি এখনও সেরকম তেমন কিছু পরিবেশ তৈরি হয় নাই, কারণ সবে তো মাত্র মনোনয়নপত্র কেনা শুরু হলো। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে পরিবেশ বা আইন শৃঙ্খলা ঠিক করার জন্য যথেষ্ট সময় রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত যেটা জানি আমরা, তারা এখনও অনেক বেশি সফট। একদিন সময় বাড়ি দিয়েছে মনোনয়নপত্র সংগ্রহের জন্য, এবং তারা স্টুডেন্টদেরকে যত সহজেই নির্বাচনমুখী করা যায় এবং নির্বাচনে পার্টিসিপেটরি একটা মোডে নিয়ে আসা যায় সে চিন্তাই করছে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আরও কঠোর হতেন বা ছাত্রবান্ধব না হতেন, তাহলে তো একদিন সময় বাড়ানোর কথা না। ছাত্রদের দাবির প্রেক্ষিতেই কিন্তু উনি সহজে মেনে নিলেন, বা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনাররা আছেন। এছাড়াও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু খবর পাচ্ছি, কোনো বিশ্ববিদ্যালয়ে সেভাবে বড় ধরনের এখনও সংঘর্ষ ঘটনা বা এক পক্ষ অপর পক্ষের সাথে হাতাহাতি ঘটনা, ইভেন নিজেদের দলীয় অন্তর্গন্তলেও কিন্তু আমরা খুব একটা দেখি নাই, যেটা বিগত দিনে যেটা আমরা দেখতাম যে ইলেকশন দূরের কথা, একটা মিছিল পর্যন্ত ক্যাম্পাসে অন্য ছাত্র সংগঠনগুলো করতে পারতো না ছাত্রলীগের জন্য। সেদিকে যদি আমরা বিবেচনা করি, আমি মনে করব বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি খুব ভালো, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, আর রাজশাহী বলেন, মানে এখন পর্যন্ত আমরা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুনি নাই যে অন্য ছাত্র সংগঠন কেউ এসে তাকে অ্যাটাক করেছে। ছাত্রদল অন্যতম বড় সংগঠন। ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশচন্দ্র রায় সাহস তিনি অভিযোগ করেছেন এটি, যে পরিস্থিতি ভালো না, তারা এত বড় ছাত্র সংগঠন, সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তারাই এই পরিস্থিতিতে ক্যাম্পেইন করতে পারছেন না। আমি মনে করি ছাত্রদলের এই হল কমিটি ঘোষণাকে নিয়ে বিশ্ববিদ্যালয় একটি প্রতিক্রিয়া রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে মানে ভূমিকা রয়েছে। তারা বলেছে মানে এটা কি ছাত্রদলের অন্তর্কোন্দল? অন্তর্কোন্দল না, আমি মনে করবো যে এই বিষয়টি প্রশাসন এখনো বিশ্ববিদ্যালয়ে হলে রাজনীতি চলবে কি চলবে না, বা যদি নিয়ন্ত্রিত হয় রাজনীতি কতটুকু সীমাবদ্ধতা থাকবে বা নিয়ন্ত্রণ থাকবে, সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় এখনো ছাত্র সংগঠনগুলোর সাথে বসে এখনো পর্যন্ত সুরাহা করতে পারেনি। যার কারণে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে, তারাও এখনো, যারা এই বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক রাজনীতি চায় না, তারাও কিন্তু এখনো স্পষ্ট হয়নি যে এখানে যদি কেউ, তারা ভাবছে যদি এখানে ছাত্রদল এখন প্যানেল দেয়, শিবির প্যানেল দেয়, তাহলে তো আমাদের হলে আবার গেস্ট রুম গণরুম শুরু হয়ে যাবে, এবং আমরা তো এটা হতে দেব না। এখন বিশ্ববিদ্যালয় বলছে যে তারা রাজনীতি নিষিদ্ধ করে নাই হলে, কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে, এবং কতটুকু নিয়ন্ত্রণ করবে, কি নিয়ন্ত্রণ করবে, এবং কত সময় নিয়ন্ত্রণ করবে, এই জিনিসগুলো কিন্তু এখনও স্পষ্ট হয় না। যার কারণে এখানে একটা ধোঁয়াশা রয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীরা হয়তো এই প্রতিক্রিয়াটা কীভাবে দেখাবে সেটাও এখন বুঝতেছে না, কারণ তাদের কাছে তো একটা রোডম্যাপ নাই। যে এখন ছাত্রদল যদি হল সংসদে প্যানেল দেয়, শিবির আজকে ঘোষণা দিলে তারা কোনো হল সংসদে প্যানেল দিবে না, তারা এটা উন্মুক্ত করে দিবে, কারণ তারা হলে রাজনীতি চায় না। অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলতে তারা হলে রাজনীতি চায়, কিন্তু তারাও এখনও প্যানেল দেয় নাই, হয়তো দিবে। ছাত্রদল প্যানেল দিতে যাচ্ছে, যেহেতু তারা হলে রাজনীতি চায়। তো এখন সাধারণ শিক্ষার্থীরা যারা কিছুদিন আগে আন্দোলন করেছে, তারা বলছে যে তারা মানে ছাত্র সংসদ নির্বাচন চায়, কিন্তু হলে রাজনীতি চায় না। এবং সরাসরি যদি ছাত্রদল প্যানেল দেয়, সেটাকে তারা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটা দেখার বিষয়। এখন পর্যন্ত আমি মনে করি না বড় ধরনের কোনো। আমি একটু হেলেন জেরিন খানের কাছে আসতে চাইবো। আপনি একদম সরাসরি ছাত্র রাজনীতির থেকেই এসেছেন। আমরা কথা বলছিলাম যে আমারও অনেক আগে আপনার ছাত্র রাজনীতি করেছেন এবং ইডেন কলেজের ভিপি ছিলেন, নির্বাচিত ভিপি ছিলেন। ঠিক এই মুহূর্তে হলের রাজনীতিটি বন্ধ করার যে আন্দোলনটা সাধারণ শিক্ষার্থী করলো, এটির মন্তব্য নিশ্চয়ই আপনি করবেন, কিন্তু এর সঙ্গে আমি জানতে চাই যে ঠিক এই মুহূর্তে আপনি কতটুকু খোঁজ খবর রাখলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের চেয়ে অনেকে মনে করেন যে ছাত্র শিবির অনেক বেশি সমর্থনের দিক দিয়ে এগিয়ে আছে, কারণ এই আন্দোলন কেন্দ্রিক এই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের অনেক পরের পরিস্থিতিতে ছাত্র শিবির অনেকটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকটা এগিয়ে গেছে। এর মধ্যে এনসিপি আছে, এনসিপি ছাড়াও বাকছাস এখন আরেকটি শক্তিশালী সংগঠন, তারাও আছে। ঠিক এই মুহূর্তে বড় দল বা প্রধান দলের
মধ্যে ছাত্র দলের কি পরিস্থিতি আপনারা কতটুকু জানতে পারছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক শিশির এখানে এসছেন তাকে। আমি অনেকটা নস্টালজিক হয়ে যাই পড়ি কিনা জানি না। আসলে আমি যখন আমার আসলে মানে আমি একদম মফস্বল শহর থেকেই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে এসেছিলাম এবং এখানে এসেই প্রথম যখন আমি আসলাম 86-এ, তো 86-এ আমি অক্টোবরের দিকে, নভেম্বরের দিকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচন। আমি এসেই একদম নির্বাচনের সামনে পড়ে গেলাম এবং যেহেতু আমার ফাদার বিএনপির রাজনীতির সাথে বিএনপির একজন নেতা ছিলেন মাদারীপুর জেলার, সেই কারণে পারিবারিকভাবে বিএনপির প্রতি ভীষণ দুর্বলতা এবং ছাত্রদলের প্যানেল যখন দেখলাম আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আমি ওদের সাথে কাজে নেমে গেলাম। সেই থেকে আমার শুরু। তো এটা তো গেল ইডেন বিশ্ববিদ্যালয়। আর তারপরে দুদু রিপন ভাইয়ের যে প্যানেল হয়েছিল, এটা সম্ভবত 88-এর দিকে, হ্যাঁ 88-এর সেই প্যানেলে তো মানে আমরা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা বিশাল গ্রুপ এসে মানে আমাদের শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাইয়ের, হ্যাঁ সেই প্যানেলে আমি একদম ডাকসুর মানে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রীদের সাথে একত্র হয়ে মানে কাজ করলাম। তো সেই সময়ের যে একটা আমি বলবো এটা সম্ভবত পার্লামেন্ট নির্বাচনে এত আনন্দ, এত এনজয়, কারণ এটা একটা ইয়াং জেনারেশনের একটা ভিন্ন রকমের গ্ল্যামার ছিল। সরাসরি মাঠে ছিলেন? হ্যাঁ একেবারে সরাসরি। মানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে তো আমরা অনেক বড় বড় মিছিল নিয়ে আমরা এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছি। তার পরবর্তীতে আমান খোকন ভাইয়ের যে নির্বাচন 90-এর যে নির্বাচন হলো ডাকসুর, সেটা তো একদম ব্যাপকভাবে মানে যতটা একদম আইনের মধ্যে থেকে, যেহেতু আমরা ইডেন কলেজের আইনের মধ্যে থেকে যেটা করা যায় আমরা সেটা কিন্তু করলাম এবং হলে হলে যে আনন্দ, যে উচ্ছ্বাস আমি ওই সময় দেখেছি যে ছাত্রীদের মধ্যে, ছাত্রী মানে রোকেয়া হল, শামচুন্নাহার হল, তখন তো কুয়েতমৈত্রী হল, এই 3টা হলই ছিল ছাত্রীদের, আর অন্যান্য ছেলেদের যে হলগুলো, সেই জায়গায় তো আমরা দেখতাম যে ধরেন আমাদের বড় বড় নেতাদের গিয়ে করতো, তো এত আনন্দ, এত উচ্ছ্বাস, এবং নির্বাচনটা ঈদের চেয়েও আমি মনে করি কোনো অংশেই ছিল না। তো ওইগুলো স্মরণ করলে তো মানে ভীষণভাবে মনে হয় যে আবার সেই ছাত্র রাজনীতির ওই জায়গাটা চলে যায়। এই সময় কেন এরা এখন হলের রাজনীতিটা বন্ধ করতে চায় কেন? এটা তো খুবই দুঃখজনক। আমি জানি না আমাদের হলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কেন যে হলে, এটা তো আমার মনে হয় যে তারা একটা বিরাট একটা বিষয়কে তারা উপভোগ করতে পারবে না। কারণ হলে নির্বাচন হলে, তারপরে হলে প্রতিযোগিতা, আমার বক্তব্য হলো যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতার মধ্যে দিয়েই তো সুন্দর কিছু বের হয়ে আসবে, প্রতিযোগিতা না থাকলে না। আর যেটা হলো যে এখন যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আপনি জানেন দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী ছাত্র দলকে কোনো অবস্থাতেই ক্যাম্পাসগুলোতে ঢুকতে দেওয়া হয় নাই। যখনই ক্যাম্পাসে যেতে মানে গিয়েছে তখনই দেখা গিয়েছে মাথা থেতলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, দিয়ে আবার ছাত্রলীগ দিয়ে আবার তাদেরকে পুলিশের হাতে দিয়েছে। তো এইভাবে মানে চরমভাবে, এবং কখনো কখনো আমাদের ছাত্রনেত্রীরা যারা ছিল তাদেরকেও রাস্তার মধ্যে ফেলে দিয়ে ওপেন লাথিয়েছে, পিটাইছে, তারপরে আবার পুলিশের হাতে দিয়েছে। এটা তো আমরা পূর্বে কোনো দিন আমাদের সময় যে ছাত্র সংগঠন ধরনের ছাত্রলীগ যারা ছিল তারা কিন্তু আর কিছু যাই করুক, কিন্তু ছাত্রীদের গায়ে হাত দেওয়া, ছাত্রীদের সম্পর্কে একটা নেগেটিভ কথা, এইটাও কিন্তু কখনোই মানে এই কালচারটাই ছিল না। কিন্তু সেইটা এত নিম্ন পর্যায়ে চলে আসলো যে মেয়েদেরকে ওরা নির্যাতন করতে এবং ওপেন নির্যাতন করতে কোনো রকমের তারা বাধা কোনো রকম বিবেকে তাদেরকে বাধা দিত না। এইটা হলো দুঃখজনক। তো এই জায়গাটায় দেশটাকে চলে গিয়েছিল এবং যেই কারণে আপনি জানেন সারা বাংলাদেশের প্রত্যেকটা হলে এটা ঠিক যে প্রত্যেকটা হলে টর্চার সেল করেছিল ছাত্রলীগ, এবং সেখানে কোনোভাবে যদি ছাত্র দলের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যেত তাহলে তাদেরকে ওই টর্চার সেলে নিয়ে কিন্তু নির্যাতন করা হতো। এবং সেই জায়গায় এই যে আমি কিছুদিন আগে দেখলাম এনসিপির একজন নেতা আব্দুল কাদের একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ছাত্র শিবির
যারা ছাত্রলীগের ছায়াতলে মানে ছাত্রলীগের নাম ধারণ করে গুপ্ত রাজনীতি করত, তারা কিন্তু নির্বিঘ্নে মানে নিশ্চিন্তে তারা কিন্তু এই ছাত্রলীগের সাথে মিশে গিয়ে গুপ্ত রাজনীতি করে তারা কিন্তু তাদের সংগঠন পরিচালনা করেছে। অথচ এই গুপ্ত রাজনীতি এটা তো মানে আমরা একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে কখনোই সাপোর্ট করতে পারি না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু সেই রাজনীতিগুলো তারা ছাত্র শিবির করেছে। সেই কারণে ধরেন এখন অনেক মানে যেমন আপনি প্রশ্ন করলেন যে ছাত্র শিবির, এখন ছাত্র শিবির হয়তো মনে করছে যে তারা যেহেতু ওখানে রাজনীতি করতে পারছে, এবং পরবর্তীতে এই যে ৩৬ জুলাইয়ের পরবর্তীতে যাতে ছাত্রদল কোনোভাবে অবস্থান নিতে না পারে সেই জন্য কিন্তু মানে এক এক সময় এক এক প্রক্রিয়া তারা সামনে নিয়ে আসে যাতে ছাত্রদল ওখানে যেতে না পারে। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে এই যে হলে হলে রাজনীতি থাকবে না, আপনার ইসে থাকবে মানে ডাকসুতে থাকবে কিন্তু হলে থাকবে না, এটা তো হতে পারে না। একই জায়গায় দুই রকমের সিস্টেম, এটা তো থাকতে পারে না। হলে হলে রাজনীতির সিস্টেম থাকতে হবে, এবং হলে হলে কারণ আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে বিশ্বাসী, এবং আমরা ছাত্র রাজনীতি হলো মূল রাজনীতির একটা প্রধান পার্ট, মানে ওখান থেকেই মূল রাজনীতিতে আসবে। কারণ বাংলাদেশে অন্য কোনো ইনস্টিটিউশন নাই রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার। আমি মনে করি এই যে সংসদ এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে। আপনার সাথে এটাও যুক্ত করতে চাই যে হলের রাজনীতির কারণেই কিন্তু আবরারকে জীবন হারাতে হয়েছে, প্রাণ হারাতে হয়েছে। হলের রাজনীতি ছিল না বিদায়ী আবরারকে প্রাণ দিতে হয়েছে। হলের রাজনীতি যদি থাকতো, হলে আমরা তো হলে ধরেন আমরা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি তো একটা ভোট নিয়ে একটা মেয়ের হৃদয় জয় করে আমাকে কিন্তু নির্বাচিত ভিপি হতে হয়েছে, এবং আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। ছাত্রলীগ আমার অর্ধেকও না, এর চাইতে কম ভোট পেয়েছিল, এবং ওখানে অন্যান্য যে সংগঠন তারা সবাই নির্বাচন করেছে। তো ওই জায়গায় যদি আপনি মনে করেন আবরারের যে নির্যাতন হয়েছিল ওখানে যদি অন্য সংগঠন ধরেন ছাত্রদল যদি উপস্থিত থাকতো, ছাত্রদলের সাথে যদি প্রতিযোগিতা থাকতো, তাহলে তো এরকম মানে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারতো না। কারণ তাকে তো প্রতিযোগিতা করে প্রত্যেকের হৃদয় জয় করে তাকে রাজনীতি করতে হতো, যেহেতু অন্য সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না, যেটা এখন তারা করতে চাচ্ছে। এখন এই যে কিছুদিন আগে যেটা বললো যে হলে হলে থাকবে না, কারা বলছে? সাধারণ ছাত্রছাত্রীর নামে কিন্তু সেই গুপ্ত রাজনীতি যারা করে তাদের এই চেহারাগুলো কিন্তু ওখানে উঠে এসছে। এইটাই কিন্তু আমরা পত্রপত্রিকা এবং আমার ওখানে ছাত্রদলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের মুখ থেকে আমি শুনেছি যে এরা কিন্তু সবাই ওই গুপ্ত রাজনীতির সাথে জড়িত। এখন এই ভয়ঙ্কর অবস্থা হবে। আমি মনে করি প্রত্যেকটা হলে হলে ওপেন রাজনীতি থাকা দরকার। ওপেন রাজনীতি থাকবে, সব সংগঠন থাকবে, এখানে কেউ অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদ সাথে সাথে হবে। একটা অন্যায় এই প্রতিবাদ যদি ছোট থেকে যদি প্রতিবাদ হতো তাহলে আবরারকে এইভাবে নির্যাতন করা সাহস হতো না। আমি একটু জানতে চাই যে এই হলের রাজনীতির বিষয়টা এমন হলো কেন? হলের রাজনীতি আসলে হেলেন জেরিন খান যেটি বললেন যে ওই বুয়েটে যদি তখন সহ অবস্থান থাকতো তাহলে আসলে আবরারের পাশে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলও গিয়ে দাঁড়াতে পারত। আসলে রাজনীতিতে আমাদের বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, যে ছাত্র রাজনীতি, আমরা হলের রাজনীতির কথাটাই বলছি। এই হলের রাজনীতিটা তো আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে তো আসলে হলের রাজনীতি দিয়ে শুরু হয়। এখানে আমাদের ছাত্রলীগ বা তাদের যে আওয়ামী রাজনৈতিক স্টাইল, সেই স্টাইলের কারণে যেরকম ধরেন আপনার ছাত্ররা নিপীড়নের শিকার হতো, কিন্তু আমরাও তো ধরেন আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে অনেক রাজনীতি শিখছি যেগুলো ভালো প্র্যাকটিস ছিল না। কারণ আপনার অনেকেই উদাহরণ দেয় যে 91 থেকে 96 পর্যন্ত তো ছাত্রদলও ক্যাম্পাসে ছিল, তখনও গণরুম গেস্ট রুম ছিল। 2001 থেকে 6 পর্যন্ত ছাত্রদল ক্যাম্পাসে ছিল এবং তখনও গণরুম গেস্ট রুম ছিল, এবং তখন কিছু নিপীড়নের ঘটনা ঘটছে। হয়তো ছাত্রলীগের মতো এত তীব্র ছিল না, কিন্তু ছাত্রদলের মধ্যেও অভ্যুদয়ের কোন ধরনের সংঘর্ষ হতো এবং মারা যেত, এবং শিবিরের সাথে তো ছাত্রদল হতোই তখন। এমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানে ছাত্র শিবির ছাত্রদল 1 থেকে 6 পর্যন্ত প্রচুর সংঘর্ষ ঘটনা ঘটেছে। এই জন্য অনেক শিক্ষার্থীদের দাবি এটা আমরা মনে করি এটা তাদের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে 1 থেকে 6 পর্যন্ত শিবির ছাত্রদল সংঘর্ষ করেছে, ছাত্রলীগ 17 বছর আমাদের নিপীড়ন করেছে। তো এটা যদি ধরেন আপনার এখন ছাত্রদলের সময়ও বুয়েটের সনি হত্যাকাণ্ড খুবই আলোচিত। এখন ধরেন আপনাদের আমি যতটুকু মনে করি যে রাজনীতিতে থাকতে হবে আমাদের। রাজনীতি না থাকলে তো একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে?
এই রাষ্ট্রীয় ব্যবস্থায় তো আপনার কিন্তু এটা কেমন খাপছাড়া না যে ডাকসু নির্বাচন করবেন আপনি আর হল রাজনীতি না, হলে তো থাকবে না? নির্বাচন করবে, মানে হল সংসদ হবে, কিন্তু হলে মানে যারা হলে রাজনীতি চায় না, যেমন শিবির, তারা বলছে হলে তাদের প্যানেল দিবে না, কারণ নীতিগত সিদ্ধান্ত, আমরা হলে প্যানেল দিব না, আমরা শুধু সেন্ট্রাল প্যানেলটা দিব। এখন ছাত্রদল তো প্যানেল দিবে, যাতে যাতার কমিটি আছে তারা বলছে কমিটি আমরা ভাঙবো না। তো এখন যারা সাধারণ শিক্ষার্থী, যারা রাজনীতি করে না, আপনার রাজনীতি করে না আর রাজনীতি করে, এর মধ্যে কিন্তু একটা বড় ব্যবধান আছে। আপনি যদি বাংলাদেশের এখন আমরা হিসাব করে দেখলাম, যদি এখন অ্যাক্টিভ যদি পলিটিক্যাল মানে অ্যাক্টিভিস্ট দেখেন, সকল সংগঠন মিলে, যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম গণতান্ত্রিক জোট, ছাত্র অধিকার পরিষদ বা আরও যারা আছে, সবাই মিলেও কিন্তু সারা ঢাকা ইউনিভার্সিটিতে 2,500 থেকে 3,000 স্টুডেন্ট কিন্তু অ্যাক্টিভ পলিটিক্স করে না। এখন আপনার ভোটার কত? ভোটার হচ্ছে আপনার এখানে প্রায় 32,000 ভোটার। তার মানে আপনি এখানে কি হিসেব করতেছেন, পার্সেন্টেজে কতটুকু আসে? এটা খুবই কম। মানে আপনার অ্যাক্টিভ রাজনীতি করে যারা, অ্যাক্টিভ রাজনীতি করে হচ্ছে মূল ভোটারের 3 থেকে 4%। তা এখন সাধারণ শিক্ষার্থী তো তার মানে কি, আপনি তো 95%, 90% পর্যন্ত বলতে পারেন যে সাধারণ শিক্ষার্থী আছে। এখন তাদেরকে সবাই তো আর মানে আপনার যেটা অনেকে বলে থাকে অন্য পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স, আমি বলবো না, উনি ক্লেম করলেন, আমি করি না এটা, যে পুরোটাই শিবির করে। হয়তো শিবির এখানে অ্যাডভান্টেজ নেয়, কিন্তু আপনার সাধারণ শিক্ষার্থী আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ এইটা তো আমাদের ক্যালকুলেশন একটা আছে। জাহাঙ্গীরনগরের কি অবস্থা? জাহাঙ্গীরনগরও যদি আপনি বলি, শুধু ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর আরেকটা মজার তথ্য আছে, যে জিনিসগুলো হয়তো অনেকে বলবে না, আমার কাছে এটা মনে হয় বলাটা খুব মানে নীতিগত হওয়া উচিত। আমাদের অভ্যুত্থানের পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনেক চালাক হয়ে গেছে, অনেক মেচুর হয়ে গেছে, তারা কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, যার কারণে ছাত্র সংগঠনগুলো হলে অনেকে প্যানেল দেওয়ার মতো লোক পাচ্ছে না। এটা মানে সকল, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারবো, ছাত্র শিবিরও লোক পাচ্ছে না, ছাত্র দলেরও সংকট আছে, হলে পুরো প্যানেল দিতে পারতেছে না। আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদেরও সংকট আছে। মানে এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি চালাক সচেতন হওয়ার কারণে হুমড়ি খেয়ে পড়ছে না। এবং আবার আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ, আমরা হয়তো স্মার্ট রাজনীতিটা করতে পারি নাই, বা তার সাধারণ শিক্ষার্থীরা আগ্রহী করতে পারি নাই। এটা একটা ভয়, যে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে এখন পর্যন্ত রেসপন্স করছে না। যারা এখনো আপনি দেখেন আপনার প্যানেলটা খালি আছে, আপনার চেয়ারটা খালি আছে, এখানে এসে কেউ বসছে না, বা প্রতিযোগিতা করার জন্য কেউ মাঠে নামছে না, এটা কিন্তু অ্যালার্মিং। এই জায়গাটাকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সাধারণ শিক্ষার্থীদের যদি আপনি এই জায়গায় আগ্রহী না করতে পারেন, শুধু দোষ দিতে হবে না, সাধারণ শিক্ষার্থী তো আগে দেখবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই। আজকে নির্বাচনী কর্মপরিকল্পনা খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমি আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন অবস্থান থেকে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে, 1। 2, রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে এক ধরনের আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা যে রাষ্ট্রপতি পরিবর্তন, প্রধান বিচারপতির পরিবর্তন, এর মধ্যে আবার দেশের বাইরে থেকে কিছু কিছু পত্রিকার মধ্যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, এই যে বিভিন্ন আলোচনা থেকে, মানে এই আলোচনাগুলোর একটি মানে মূল ফোকাস না থাকলেও এক ধরনের প্যারালাল ফোকাস আছে, যে নির্বাচনের থেকে চোখ সরিয়ে নেওয়া বা নির্বাচনের হবে কি হবে না এই আশঙ্কায় দোলাচালে দুলছে। আপনার কি দল থেকে আপনাদের কি চিন্তা ভাবনা? আচ্ছা, ধন্যবাদ। আমি 1 মিনিট একটা বিশেষ করে ডাকসু নির্বাচন কিংবা জাকসু নির্বাচন, ইউকসু নির্বাচন কি এরকম, মানে যে রাকসু ইউকসু বুয়েটের যে নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনগুলো তো এত মজার, এত আনন্দের। তো আমার ওই যে হলের ছাত্রছাত্রীদের বুঝে তাদের হয়েছে কি, তারা দীর্ঘ 17 বছর মানে এমন একটা ভয়ঙ্কর রাজনীতি দেখেছে, এই জন্য রাজনীতির যে মজাটা, রাজনীতি যে হ্যাঁ, ওইটা এখন পর্যন্ত তারা এনজয় করতে পারে না। এই 36 দিনের ওই মাঠে কিছু, তাও তো ধরেন এত নির্যাতন, এত হত্যা, এত হয়েছে, কিন্তু একটা সুস্থ রাজনীতির, বিশেষ করে সুস্থ ধারার ছাত্র রাজনীতির যে
মানে একটা আনন্দ, যে একটা যে উৎসব মুখর মেজাজ হ্যাঁ, যে একটা ডেডিকেশন, যে একটা মানে ভালো দিক, সেটা তারা এখন পর্যন্ত দেখতে পারে নাই। তো আমি অনুরোধ করব আপনারা এই হলে হলে নির্বাচন এবং ডাকসুর নির্বাচনের মধ্যে দিয়ে সেটা আপনারা উপভোগ করেন, কারণ এটা এতটাই আনন্দের যে ধরেন বিভিন্ন প্যানেলগুলো দিবে, সেই প্যানেলের পক্ষ থেকে এক একদিন অভিষেক অনুষ্ঠান, মানে এটা কি প্যানেল পরিচিতি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারালি হবে, মানে একটা অসাধারণ বিষয়। এটা যদি আপনারা এই হলে হলে যদি এইগুলা মানে নির্বাচনটা না হয়, তাহলে আপনারা আসলে সত্যিকার অর্থেই যে সুন্দর নিশ্চয়ই একটা নির্দিষ্ট সেটা টাইম উপভোগ পরে করতে হয়তো বা যে পারবেন না। সাধারণ হ্যাঁ, এটা আরেকটা হলো যে ছাত্রছাত্রীরাও ভাবতে পারবে। ছাত্র দলের প্যানেল আমি মনে করি হলে হলে বলেন সে হলেন, দেখবেন ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেটই অনেক একের অধিক থাকবে। হ্যাঁ, ওইটা আমাদের বেছে নিতে অনেকই হবে। আপাত দৃষ্টিতে হ্যাঁ 17 বছর ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যেতে পারে না, এই করে না, সেই কারণে খোলা দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার হয়তো বা সংকট আছে, কিন্তু না, আমার মনে হয় না সেরকম কোনো সংকট আছে। আমরা ভালো সুন্দর প্যানেল দিতে পারবো। তবে আমার প্রত্যাশা থাকবে যে হলে হলে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে তারা এই নির্বাচনটা উপভোগ করেন এবং আপনাদের উপভোগের মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশের সুন্দর নেতৃত্ব নিয়ে আসেন, কারণ আপনারাই হচ্ছেন আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। এটা হলো একটা। আর হলো আপনি যেটা জাতীয় নির্বাচনের কথা বলেছেন, জাতীয় নির্বাচন দেখেন, একটা নির্বাচন যতক্ষণ পর্যন্ত একেবারে, যেটা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেছেন, যে নির্বাচন ডিক্লারেশন মানে নির্বাচনের ফলাফল ডিক্লারেশন না হওয়ার পূর্ব পর্যন্ত নানা রকমের সন্দেহ, আতঙ্ক সব কিছুই থাকবে। আর আপনি জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের মানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি এত ষড়যন্ত্র, এত চক্রান্ত হয়েছে, এত নতুন নতুন তথ্য জাতির সামনে এসছে, যেই কারণে জাতি কনফিউজড। আর তারপরে এই দীর্ঘ এক বছরও সত্যিকার অর্থেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটি ফ্যাসিস্ট বিরোধী যতগুলো দল আছে প্রত্যেকের সমর্থন আছে তাদের প্রতি, এবং প্রত্যেকের সমর্থন নিয়ে আমি মনে করি স্বাধীনতার পরবর্তীতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এত সমর্থনযোগ্য আর কোনো সরকার আসেনি। কিন্তু তারা এই একদম ডে ওয়ান থেকে নির্বাচনের মানে একটা জাতীয় সংসদ নির্বাচনকে মানুষের সামনে এই নির্বাচনের তারিখ নিয়ে তারা যে মানে কাহিনীগুলো করেছে, যে কারণে এই সন্দেহটা আরও বেশি প্রকট হয়েছে। তা আমি মনে করি যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের মানে একটা একদম দিনক্ষণ না, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, মধ্য ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, এই ডিক্লারেশন পরে এবং ধাপে ধাপে তারা একের পর এক তাদের যে বক্তব্যগুলো এখন এসছে, অনেকখানি মানুষ আশ্বস্ত হচ্ছে। কিন্তু পাশাপাশি কিছু কিছু দল নানা রকমের প্রশ্ন মানে কখনো এনসিপি থেকে বলা হচ্ছে নির্বাচন হবে না, এনসিপির পক্ষ থেকে তো স্পষ্ট করে বলছে। আর এনসিপি যে বলেছেন তাকে আমার মাঝে মাঝে মনে হয় কি সে হাসান মাহমুদ, যাকে আমরা মিসা মাহমুদ বলতাম, তাকে মনে ভুলে যেতে দিচ্ছে না। মানে সে তার অ্যাক্টিভিটিস, তার বক্তব্য, হাসান মাহমুদ এই জাতির কাছে এখনো বেঁচে থাকুক, এটা মনে হয় এই এনসিপির যে পাটোয়ারি সাহেব, হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিচ্ছে, আমার কাছে অনেকটা এই হাসা মাহমুদের বক্তব্যের মতোই মনে হচ্ছে। তো এই ধরনের বক্তব্য আসাতে একটু জাতি তো কনফিউজড হয়। তবে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি খুব ভালো করে বুঝে গিয়েছেন যে এইভাবে একটা দেশ চলতে পারে না, কারণ বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি যেই জায়গায় গিয়েছে, এই সরকারটি আর টেনে নিতে পারবে না। কাজেই যত তাড়াতাড়ি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, ততই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুধুমাত্র বাংলাদেশের অ্যাসেট না, তিনি বিশ্বের অ্যাসেট, তার সেই গ্রহণযোগ্যতা। আপনাদের এই নেতাকে হাসান মাহমুদের কথা বললেন, যে হাসান মাহমুদ যেভাবে কথা বলেন, আমি এটার উত্তর দেওয়ার আগে আমি আমাদের যে আজকে মানে ডাকসু যে প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস, আমি সবাইকে শুভকামনা জানাই। আমি বিশ্বাস করি গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা যে সংগঠনটি এবং গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি
মানে ফেস বা নেতৃত্ব দানকারী তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যথেষ্ট মূল্যায়ন করবেন এবং তাদের জন্য শুভকামনা। আর আপা যে জিনিসটা বললেন আমাদের একজন নেতার নামে, আমি মনে করি এটা রাজনীতিতে সবাই মানে নাসিরুদ্দিন পাটোয়ারি বাক কিন্তু স্বাধীনতা আছে একমাত্র বলেছেন এবং এই এবং কথাতে এবং নাসিরুদ্দিন দারুণ পাটোয়ারি রিয়্যাক্ট হয়েছে সব দলের। নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশে নির্বাচন হবে না এই কথা বলে নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন না দেয়া হয় তাহলে নির্বাচন হবে না। হবে না বলতে এখানে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে, সেটা তার ব্যক্তিগত না, দলীয়। যেটা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমরা প্রত্যেক নেতাই এটা দলীয় সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশে শুধু ফেব্রুয়ারি না, আমরা চাইলে 2 মাস আগে, আমরা তো বলছি আসেন ডিসেম্বরের ইলেকশনটা করেন, তারপরেও আমরা একটা গণপরিষদের নির্বাচন করেন যার মধ্যে নতুন একটা সংবিধান দরকার। আমরা 72-এর ভারতপন্থী মুজিব ইন্দিরার এই সংবিধানের অধীনে আমরা থাকতে চাই না। এই সংবিধানটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই সংবিধানটা আমাদের কাঠামোগত সংবিধান পরিবর্তনের জন্য তো একটি সংসদের প্রয়োজন আছে। এই জন্য তো আগামী আমরা নির্বাচিত এই জন্য তো আমরা বলছি যে আসেন আমরা একটা মানে গণপরিষদ করেন, ওই গণপরিষদে আপনার নতুন একটা সংবিধান নিয়ে আসবে এবং তাদের কাজ হবে আগে সংবিধান নিয়ে আসা। যদি হ্যাঁ সরকার যদি মনে করে যে না গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন দুটো আলাদা করতে আমার অনেক সময় প্রয়োজন, আমি একটা চাইলে ডিসেম্বর আর এরপরে 2 মাস পরে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ করতে পারবো না, আমার তো সময় নাই, আমার তো মানে অর্থ বা জনবল নাই, তাহলে আমরা তাও বলেছি যে আসেন তাহলে দুইটা ইলেকশন একসাথে করেন, যেটা জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে সাথে গণপরিষদ নির্বাচনটা একসাথে করেন। একটা আইনসভা হোক আর একটা হচ্ছে গণপরিষদ হোক। তাহলে কি হবে, যারা নির্বাচিত হবেন তারাই একটা নতুন সংবিধান উপহার দিয়ে দিতে পারবেন। এটা হইতে পারে যদি মনে করেন এটা এনসিপি কি মানে পার্লামেন্টে যায়, এনসিপি না তারা এটা করে দিতে পারে, তারা আগে একটা সংবিধান করে দিয়ে তারা আইনসভার কাজটা করে দিবেন, বা বিএনপি গেলে বিএনপি করতে পারেন। যে এটাতে আমাদের কোনো সমস্যা নাই, কারা দায়িত্ব বড় সমস্যা আমাদের মূল জিনিস হচ্ছে আমাদের একটা নতুন সংবিধান লাগবে। আমাদের নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও সমস্যা নাই। নির্বাচন আপনি ফেব্রুয়ারি বলছে তো, পারলে এটা জানুয়ারি দেন, পারলে আরও 2 মাস আগে ডিসেম্বরে দেন, নভেম্বরে দেন, তাতেও সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে আমি মুজিববাদী 72-এর এই মুজিব ইন্দিরা সংবিধানে যাব না। আমি এই সংবিধান আর নিতে পারতেছি না। এই সংবিধান এত ফেসিস তৈরি করে, এত কাঠামোগত ফেসিস তৈরি করে, 1% ভোট না পেয়েও প্রধানমন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, উপজেলা চেয়ারম্যান থাকতে পারে, ইউনিয়ন চেয়ারম্যান থাকতে পারে, যেটা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। সাংবিধানিকভাবে সে ভোট না পেয়েও, 1% ভোট না পেয়েও, 2% ভোট না পেয়েও সে কিন্তু প্রধানমন্ত্রী ছিল। তার মানে কি এই সংবিধানটা কার্যকর না, এই সংবিধানটা আমাদের আর কোনোভাবে রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। গণপরিষদ আর জাতীয় সংসদ নির্বাচন কিভাবে একসাথে হবে? একসাথে হবে যদি জাস্ট আপনি যদি চিন্তা করেন যে নতুন সংবিধান করবে এই গণপরিষদের যারা নির্বাচিত হবেন তারা একটা নতুন সংবিধান করবেন, মানে পাশাপাশি তারা জাতীয় সংসদ দায়িত্ব পালন করবেন। এটা আগামী নির্বাচনে যদি সংসদে যদি এটা রেটিফাই করা হয় সেটা না তো না বলাই এই জন্য তো আমাদের বলছি জুলাই সনদে এটাই উল্লেখ থাকতে হবে যে জুলাই সনদের আলোকে নির্বাচন হবে গণপরিষদ, এবং আমরা তো বলছি আগে গণপরিষদ। যদি সরকার যদি মনে করে না দুটো একসাথে করে ফেলবো তাহলে বলুক গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে এবং তাদের দায়িত্ব হবে নতুন একটি সংবিধান উপহার দেওয়া, পাশাপাশি তারা রাষ্ট্র পরিচালনা করবে, কোনো সমস্যা নাই তো। তারা 3 মাস হয়তো 3 মাসের মধ্যেই পারবে, 3 মাসে বেশি লাগার কথা না, তারপরে তো তারা বাকি 5 বছর তো দায়িত্ব পালন করতেই পারবে। এটা যে নির্বাচিত হোক তারাই করতে পারবে, কিন্তু আমার একটা নতুন সংবিধান লাগবে। এই জন্য আমরা বলছি যে এই জায়গায় আমরা কোনো ছাড় দিব না। এটা যদি কোনোভাবে আমাদেরকে না দেয় যে গণপরিষদের জন্য মানে একটা নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন দিচ্ছে না, তাহলে কিন্তু এনসিপি নির্বাচনে যাবে না, এটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। কারণ এনসিপি মনে করে নতুন একটা সংবিধান অলরেডি আমাদের প্রয়োজন। হ্যাঁ একদম স্পষ্ট বলেছি আমরা, কারণ আমরা তো এই নির্বাচন তো আমাদের দরকার নাই। আমরা রাজনীতি করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য জীবনে বহু সময় হয়তো বাংলাদেশের জনগণ আমাদেরকে দিবে, আমরা পাবো। আমাদের এখন দরকার কি রাষ্ট্র পুনর্গঠন, এর জন্য একটি নতুন সংবিধান। আমরা মনে করি নতুন সংবিধান যে 2000 মানুষের জীবন দিয়েছে তাদের রক্ত দিয়ে একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন, এবং এটা তারা দাবি মানে শহীদের সাথে আমাদের অবমাননা হবে এবং শহীদের রক্তের সাথে বেইমানি হবে যদি আমরা এই পুরাতন সংবিধান দিয়ে আবার যদি ঝুঁকি। আপনি দেখেন এই পুরাতন সংবিধানটা শুধু যে রাষ্ট্রীয় ক্ষমতা এরকম না, আপনি দেখেন কালচারাল ফেসিজম এখনো রয়ে গেছে এখানে, কিন্তু আপনি পুরাতন আওয়ামী ফেসিজম সরাতে পারেন নাই, আপনি ব্যবসায়ী যে মানে ইস্টাবলিশমেন্ট এটা ভাঙতে পারেন নাই, কালচারাল ইস্টাবলিশমেন্ট ভাঙতে পারেন নাই, ব্যুরোক্রেট ইস্টাবলিশমেন্ট ভাঙতে পারেন নাই। কেন পারেন নাই? আপনি এই সংবিধানের কারণে পারেন নাই। আপনি যদি এই সাংবিধানিকভাবে যদি এই রাষ্ট্রপতি চুপুর কাছে না যাইতেন তাহলে কি হতো, আপনার এগুলো মানে তরতর করে সব ভেঙে যেত। সেটা তো তখন আপনারা করেন না, এটা আমরা করতে চাইছি, এটা আমরা করতে চাইছি। তখন আমরা পলিটিক্যাল পার্টি ছিলাম না, পলিটিক্যাল পার্টি ছিল বিএনপি, জামাত সহ আরো কিছু দল, তারা এই ক্যান্টনমেন্টে গিয়ে এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন। অনেকটা আমরা জোর করে
ওই রাষ্ট্রপতি ভবনে ঢোকা লাগছে, এবং তারা চাইছিল যে ছাত্ররা তো সরকারে আসার দরকার নাই, আমরা তো তারপর জোর করে দুজনকে পাঠাইলাম। তারা তো জাতীয় সংসদ নির্বাচন তো বিএনপি প্রত্যাখ্যানই করলো, তারা জাতীয় সরকার চায় নাই। যদি আজকে জাতীয় সরকার নির্বাচন হতো, নির্বাচন এই যে ডিসেম্বরের কথা বলতেছেন, 6 মাসের মাথায় নির্বাচন দেওয়া সম্ভব হতো, 3 মাসের মাথায় আপনি পুরাতন ফ্যাসিজম পালা যেত বাংলাদেশ থেকে সরকার পতনের পরে, যেটা হয়েছে। কিন্তু কি হলো, জাতীয় সরকার আমরা নির্বাচন করলাম না, কোনো সংস্কার এখন পর্যন্ত করলাম না, নতুন একটা সংবিধান দিলাম না, মানে যারা ফেসিস্ট, যারা 2000 ছাত্র জনতা খুন করলো তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনলাম না, কিছুই করলাম না, এখন যাচ্ছে আবার নির্বাচন, তারপর আবার একটা আমরা ছোট্ট পুরাতন একটা কাঠামো। বিরতিতে যাব, বিরতি এটা থেকে তো ফিরে এই হেলেন দেশের জেরিন জনগণ খান মেনে আপনার নেবে কাছে না। আসবো। দর্শক 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা। আমরা হেলেন জেরিন খান, জয়নাল আবেদিন শিশির এখনো বলছেন যে তারা নির্বাচনেই যাবে না, তাদের দরকার নতুন সংবিধান। জয়নাল আবেদিন শিশির, জয়নাল আবেদিন, 1 মিনিট, জয়নাল আবেদিন শিশির অনেক কিছু বলছে, মানে মূল সমস্যা সে সেটা ফাইন্ড আউট করতে চেয়েছে যে সংবিধানে হলো মূল সমস্যা। আর আমি বলবো মূল সমস্যা হলো যে ওনাদের ক্ষমতার লোভ। ওনারা যদি ক্ষমতার লোভটা না করতেন, এনসিপির, হ্যাঁ এনসিপির ক্ষমতার লোভ। এত ছোট ছোট বাচ্চারা অভ্যুত্থান তো আর একবার এই ছাত্রদের নেতৃত্বেই কিন্তু, যদিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা আর্মিদের ওই সময় বিরাট ভূমিকা ছিল, এবং সেক্টর কমান্ডাররা কিংবা মুক্তিযোদ্ধারা করেছে, কিন্তু সেখানে সেই জায়গাটাই কিন্তু ছাত্র নেতাদের 71-এ যে দেশ স্বাধীন করা হলো সেখানে কিন্তু বিরাট ভূমিকা ছিল। কিন্তু তারপরে তো কেউ বলে নাই দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের মন্ত্রী করো। তারপরে 90-এ তো আমি নিজেই ছিলাম, আমি 86 থেকে একদম 90 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম। তারপরে আমরা তো চলে গেলাম যার যার মতো। তারপরে ইডেন কলেজে ভিপি 91-এ হয়েছে নির্বাচিত ভিপি। আমি তো বলি নেই যে আমি কেন, আমাদের কোনো ছাত্রনেতাই বলে নেই যে আমাদের এমপি মন্ত্রী বলো। আর ওনারা কি 25 বছর 26 বছর 27 বছর বয়সেই ওনাদের উপদেষ্টা হতে হবে, ক্ষমতার ভাগ নিতে হবে, করতে হবে, এই ধরনের কথা। আর হলো সেইটা যদি না করতো, দেখেন আমরা তো আসলে এগুলা তো মানে বইয়ে পড়ে না, প্র্যাকটিক্যাল প্রত্যেকটা জিনিস তো আমি নিজে একদম স্টেপ বাই স্টেপ ফেস করে দেখেছি। 90-তে ওই স্বৈরাচারী এরশাদের বিদায় করার পরে ডাকসু হয়ে গিয়েছিল পার্লামেন্টের চাইতেও বেশি, অনেক বেশি শক্তিশালী, কারণ সর্বদলীয় ছাত্র পরিষদ যেটা ছিল, সেটা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়াইতো, মন্ত্রীরা ভয়ে তটস্থ থাকতো। এই জন্য তো বলে 91 থেকে 96-এর যেই ক্যাবিনেটটা ছিল, এ যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্যাবিনেট ছিল। আমি বলি যে সেই শুধু ক্যাবিনেটের না, এটা অন্যতম ছিল, কিন্তু দাবিদার ছিল ছাত্র নেতৃত্ব। আমরা তো তখন লোভ করি নাই। এখন এনসিপি যেইভাবে লোভ করছে, এবং লোভ করার পরবর্তীতে এই সমস্ত উপদেষ্টারা যে সমস্ত কাহিনীগুলো করছে, এইটা তো মাঝে মাঝে মনে হয় কি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, ব্যাহত হয়ে যাবে যে কোনো সময়। তারা এক একটা ঘটনা করছে, এই ঘটনা তো মেনে নেওয়ার মতো না, এই জাতি তো মেনে নিতে পারে না। এই এত বড় অন্যায় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে 36 দিনের অভ্যুত্থানের নেতৃত্ব তো আমরাও দিয়েছি, তারা তো একা দেয় নাই। এই জাতির একটা কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, প্রত্যেকে একটা গৃহিণী পর্যন্ত রাজপথে উঠে এসেছিল। কাজেই তারা তো বলতে পারে না। যদি আমি বলে বিতর্ক তুলি, তাহলে তাদের বিরুদ্ধে বিতর্ক তুলতে পারি। দেখেন বিএনপির 17 বছর অসংখ্য নেতার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। আপনার মনে আছে কিনা, এক একটা নেতাকে নিয়ে ধরে নিয়েই পায়ের দুইটা নখ কিন্তু তুলে ফেলতো। আর গুম তো আয়না ঘরে তো কত শত শত হাজার হাজার নখ তুলে ফেলেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। আমার ডানে বামে আশেপাশে আপনি তো মনে করেন যে পূর্বের বর্তমান এরপরে সবাই তো মানে সবার সাথে তো আমি রাজনীতি করেছি। জনিকে নিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছে। সময় বলতো যে কটা আমাদেরকে সামনে আছে, পায়খানার মধ্যে দাঁড় করিয়ে রাখতো, মানে 2 দিন 3 দিন পর্যন্ত এরকম। তারপরে আপনার মনে আছে এই যে যুব দলের এক নেতাকে কুলি করে করেছে তুই হাঁট, তারপরে সেও হাঁটতে পারে না, হাঁপুর হাঁটে, তারপরে ওরে লাথিয়েছে। তারপরে তো দলের বিরুদ্ধে একটা কিছু বলে না। কিন্তু ওনাদের এনসিপির কয়েকজন নেতাকে তো ওই যে হারুনের ঘরে খাবার দিয়েছে, পরে উল্টে গেল, তারা স্টেটমেন্ট দিয়ে দিল যে সব আন্দোলন বন্ধ। তো এই সামান্যতম একটু বেশি হারুনের ঘরে নিয়ে একটু ভয় দেখিয়েছে, তারা আন্দোলন বন্ধ করে দিয়েছে। নাহিদ ইসলামকে মেরেছে
মেরেছে। আর সেটা যদি বিএনপির নেতাদের মায়ের কথা যদি শুনেন, আমাকে বলছে যে ওই 36 দিনে আমাদের স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যে সমস্ত রিজভী ভাই এদের আমাকে বলেছে নেতারা, আপা জানেন এমন কোন নেতা নেই যাদেরকে বিভৎস টর্চার করে নেই, ভয়ঙ্কর টর্চার করেছে। কই একটা নেতাও তো বিএনপির বিরুদ্ধে কিংবা আন্দোলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়াতে পারে নাই, করে নাই। তো এই এত এত এটা তো মনে হয় এনসিপির কৌশল ছিল, মানে এনসিপি না, সরি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ওই নেতাদের এক ধরনের কৌশল ছিল। ক্যাডেট এক একজনের নিচ্ছে কি কৌশল ছিল আমি জানি না। এখন শিবির ওই গুপ্ত রাজনীতি থেকে উঠে এসে বলে আমরা এই আন্দোলনের মূল ছিলাম। তারপরে আমরা তো আমরা তো এখন এই যে সংবিধান দল এবং আমরা বিএনপি কি ভূমিকা পালন করেছে এটা জাতি পরিবর্তন চায় তারা। এখন ওনারা যে সংবিধান পরিবর্তন চায়, শুনেন, সংবিধানটা শুধু মুজিবের সংবিধান না, 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে এই সংবিধান রচিত হয়েছে। এত সহজ জিনিস না, ওটা মুজিবের না, ওটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানেরও ওখানে অবদান আছে। কারণ এই 9 মাস কিন্তু আপনি জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তার 2 সন্তান নিয়ে বন্দী ছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তো এই মুক্তিযোদ্ধারা ওনারা তো প্রত্যেকটা জায়গায় মুখোমুখি দাঁড় করাচ্ছেন জাতিকে। মুক্তিযোদ্ধাদের সাথে ওনারা এখন এই 24কে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এই সংবিধানের কথা বলে। যারা জীবন দিয়ে এই সংবিধান রচনা করেছে তারা কি এটা মেনে নিবে ওনাদের এই বক্তব্য? তারপরে ধরেন এই যে আর্মিদের সাথে ওনারা ডিজিএফআই অফিস ঘুরিয়ে দিবেন, ভেঙে দিবেন। ওনারা সাংবাদিকদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কোন জায়গাটাই ওনারা ভালো রাখছেন? প্রত্যেকটা জায়গায় তারা এমন এমন ঘটনা মানে করছে, জাতিকে এমন এমন জায়গাগুলোতে মুখোমুখি করছে। আর কখনো কখনো এই যে দেখেন এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কখনো বলছে গণপরিষদ নির্বাচন, কখনো বলছে গণভোট, কখনো বলছে স্থানীয় নির্বাচন। ওনারা এক জায়গায় থাকতে পারছে না। আসলে মূল কাহিনীটা হচ্ছে মানে মাত্র 36 দিনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং ওনারা ছাত্র রাজনীতি তো আমরাও করেছি, ছাত্র রাজনীতির সময় কিন্তু একটা জিনিস হয়, তখন মনে হয় কি নিজেকে রাজা মহারাজা, হ্যাঁ দুনিয়াটা আমার। তো আমাকে একজন বলছিলেন যে রাজনীতির উত্থান মানে আপনারা ছাত্র অবস্থায় দেখে কিন্তু পতন দেখে না। উত্থানটা যত সহজে দেখা যায় পতনটা ওর চাইতেই হয়। তো ওনারা মানে ছাত্র রাজনীতির ওই বয়সটা যখন পার হয়ে তারা যখন বাস্তব জীবনে যায়, প্র্যাকটিক্যাল জীবনে যায়, সাংসারিক জীবনে যায়, তখন বুঝতে পারে যে কি জিনিস। কাজে জাতীয় রাজনীতিতে ওনারা আসার পরে এখন ওনারা আসলে চোখে অন্ধকার দেখছে। আর এক একটা ঘটনা এক অন্ধকার নাকি না অনেক না অন্ধকারই তো। নাইলে আপনি মনে করেন একজন উপদেষ্টা কি কারণে উনি হাঁস খাইতে এসে যাবেন? একজন উপদেষ্টা কি পুরো এসে যাবেন, না হলে ওয়েস্টিনে যাবেন। ওয়েস্টিনে কি কোনো সাধারণ লোকজন যেতে পারে? যাওয়াটার মধ্যে দোষের কি আছে? অবশ্যই দোষের। একজন উপদেষ্টা কিন্তু সে মানে সে শপথ নিয়েছেন, সে যেমন তেমন ভাবে। আর যেখানে উনি নিজেই বলছেন আইন শৃঙ্খলার এমন খারাপ অবস্থা যে এখানে কেউ স্বাধীনভাবে চলাফেরা, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উনি কেন যাবেন? তারপর ওনাদের এই উপদেষ্টাদের পরিবারও যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে, এই যে মুরাদনগরে 3 জন আজকেও দেখলাম, সংবাদ সম্মেলন সে যেতে পারছে না, সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে না। সেই নারী সরাসরি বলেছেন যে কখন গ্রেফতার করে কিংবা তাকে কখন গুম করে ফেলে সেই আতঙ্কে আছে। তো এরকম ঘটনা হচ্ছে, এগুলো তো আসলে এগুলো তো আমি একদম শেষ প্রান্তে আমি জয়নাল আবেদিন শিশির কাছে আসতে যাব। শিশি, আমাদের হাতে আছে 2.5 মিনিট। হ্যাঁ, আমি একটু আপার কথা দিয়ে বলি। আপা বললো যে আমরা 36 দিন আন্দোলন করে মানে সব করে ফেলছি, ওটা এরকম না, তারা ওনারাই উদ্বোধন করছেন। আমি প্রথমত হচ্ছে দ্বিমত পোষণ করছি। বিএনপি কিন্তু এই আন্দোলনের সূত্রপাত করে নাই, বা কোনো পলিটিক্যাল পার্টি বা বিএনপির পক্ষে যে 63টি দল ছিল, বিএনপি জামাত, তারা একসাথে তারা কিন্তু একটা অসহযোগ আন্দোলনের এক দফার ঘোষণা দিয়েছিল লন্ডন থেকে তারেক রহমান সাহেব। তাই আপনারা এই সরকারকে পানি বিল দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, খাজনা দিবেন না, সর্বোক্তভাবে অসহযোগিতা করেন। এই জন্য অসহযোগ আন্দোলন সরকার পতনের এক দফার দাবি 2024 নির্বাচনের আগে। কিন্তু ওই অসহযোগ আন্দোলন কিন্তু এখনো চলে, এবং ওই আন্দোলনের এখনো কিন্তু ওই কর্মসূচি প্রত্যাহার করা হয় নাই। এখন পর্যন্ত বিএনপির কর্মসূচি চলতেছে, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় নাই। মানে তাদের বা যদি বলে বিএনপি, জামাত বা বিদ্যমান পলিটিক্যাল পার্টির ডাকে এই দেশের মানুষ সাড়া দেয় নাই। সাড়া দিয়েছি কাদের ডাকে? ছাত্র জনতার ডাকে। এখন এই ছাত্র জনতার মাউথপিস কে ছিলেন? নাহিদ ইসলাম ছিলেন। যদি আপনি পৃথিবীর অভ্যুত্থান দেখেন, পৃথিবীর মানে বিজয়ের ইতিহাস দেখেন, যিনি
ঘোষণা দিয়েছেন এক দফার, ইনি হবেন ফাঁসির আসামি, আর যুদ্ধ জিতলে তিনি হবেন প্রধান। আজকে যদি যদি আপনি দেখেন অভ্যুত্থানের তো এক দফা শেখ হাসিনার প্রধান এক দফা ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম শহীদ মিনারে, তাহলে উনি তো 1 নম্বর আসামি ছিলেন যদি হাসিনা জিতে যেতেন, এবং তাহলে উনি তো প্রধান হওয়ার কথা ছিলেন এবং রাষ্ট্রপ্রধান হওয়ার কথা ছিলেন বা রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান হওয়ার কথা ছিলেন। নাহিদ ইসলাম তো ওই জায়গায় যান না, বা ছাত্রপুরটা ওই দিকে যান নাই, তারা তো অন্য একজন ম্যাচুর্ড লোককে সর্বসম্মতিভাবে চয়েস করেছেন। তাহলে আপনি বলতে পারেন না ছাত্ররা লোভ করছে। আর ছাত্ররা তো লোভ করে না, প্রমাণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো শেখ হাসিনাকে আমরা এখনো মানে দিল্লি এখনো সে নামে নাই, তার আগে ক্যান্টনমেন্টে গিয়ে সেটা দিয়ে দিলেন, ক্ষমতার বাগবাটোয়ারা করে ফেললেন, রাষ্ট্রপতি চুপুর কাছে যায় ক্ষমতার বাগবাটোয়ারা করে ফেললেন। ছাত্ররা জানেও না, ছাত্ররা শহীদ মিনারে এবং আপনার যেটা জাতীয় শহীদ মিনারে 2 জায়গায় হয়তো বা ছাত্ররা একটা ঘোষণা দিতেন, এই সময়টুকু দেওয়া হয় নাই। তার মানে কারা লোভ করলেন এখানে? লোভ তো করলেন বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো, এবং তারা তো এখন এই পুরাতন ইস্টাবলিশমেন্টের সাথে একটা সেটআপে গিয়ে তারা ক্ষমতা বাগবাটোয়ারা করে নিলেন। ছাত্রদেরকে এখানে কোনো দোষ দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের যে গত 1 বছর যত কিছু ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে এই পুরাতন বিদ্যমান পার্টিগুলো। আমরা তো রাজনৈতিক দলে করতে চাই নাই, মনে করলাম যে তারাই করবে, কিন্তু তাদের আচরণ এবং তাদের যে মানে আপনার খাই স্বভাব এবং দখলদারিত্ব স্বভাব বিভিন্ন জায়গায় আমরা হ্যাঁ আপনি দেখেন, আপনি এখন যদি বলেন বাংলাদেশে এখন গাবতলী হাটটা কার দখলে, আপনারা যদি দেখেন আপনার যাত্রাবাড়ি বাস টার্মিনাল কার দখলে, আপনি যদি দেখেন এখন বিএনপির অ্যাটর্নি জেনারেলরা এটা কে, আসাদুজ্জামান ভাই, উনি তো এখন শৈলকুপা যায় হচ্ছে নির্বাচনী ক্যাম্পেইন করতে, উনি তো রাষ্ট্রের একজন অ্যাটর্নি জেনারেল, উনি পারে পথে থাকে। আপনি যদি 2 জন ছাত্র উপদেষ্টা ছাড়া বাকি সব উপদেষ্টা তো বিএনপির, লন্ডন বৈঠকের পরে বিএনপি তো লন্ডন বৈঠকের পরে এখন তো ডক্টর ইউনূস পর্যন্ত বিএনপি করে, ডক্টর ইউনূস তো বিএনপি মহাসচিব, এখন ডক্টর ইউনূসের আপনি বিএনপি মহাসচিব বললে আরো ভালো হবে। বিএনপির যদি বলেন যে বিএনপির চিফ হচ্ছে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত, আর বিএনপির মহাসচিব হচ্ছে ডক্টর ইউনূস, কারণ ওনাদের কথার মধ্যে কোনো ফারাক নাই। আমি আপনার বলি শোনেন, প্রেস সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে কথাবার্তা বলতেছে, এখন বিএনপি তো আর রাজনীতি না করলেও চলবে, এই উপদেষ্টা পরিষদে বিএনপি ক্ষমতা নিয়ে আসবে, জাস্ট ফটোকপি করে দিয়ে দিবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া আর একটা কিছু কিন্তু আমরা বলতেছি শোনেন, যদি সংস্কার না করে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন না গিয়ে বিএনপি যদি মানে গায়ের জোরে যায়, তাহলে হবে 2008 সালের মতো 111 যেভাবে নির্বাচন হয় নাই, বিএনপিকে হারিয়ে দিয়ে হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হয়েছে ইন্ডিয়ার প্ররোচনায়, ঠিক পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মধ্যে দিয়ে কী হবে জানেন, বিএনপি 1981 পরিণতি ভোগ করবে। বিএনপি পুরাতন এস্টাবলিশমেন্ট রেখে জিয়াউর রহমান এগুলো আওয়ামী লীগের সাথে মানে পুনর্বাসন করে আওয়ামী লীগের আঘাত করে একটা পার্লামেন্টও সাজালেন, কিন্তু পারেন নাই, জিয়াউর রহমানকে নিজের জীবন দিয়ে বিদায় নিতে হয়েছে। তারপরে কি করলেন, ওনাদের নির্বাচিত রাষ্ট্রপতি, এখন তো বলা লাগে সাত্তার সাহেবের দেশের মানুষ বিপুল ভোটে মানে জয়লাভ করলেন, পুরাতন এস্টাবলিশমেন্ট কি করলেন, লাত্তি মেরে আউট করে দিলেন। সাত্তার সাহেব থাকতে পারছে ক্ষমতায়, 96তে খালেদা জিয়া থাকতে পারছে, জোর করতে একটা ইলেকশন করছে, 111 কাদের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে। এই দেশের মানুষ বিএনপির যতবার সমর্থন দিচ্ছে, যতবার ভোট দিচ্ছে, পাশে ছিল, বিএনপি কি করছে, মানুষকে হতাশ করছে, ক্ষমতা ধরেও রাখতে পারে নাই। পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপিকে বারবার প্রতারিত করছে, এজন্য নতুন সংবিধান লাগবে। যে বিএনপি 36 দিনের আন্দোলনে কিছু করে নাই, তাহলে 452 জন লোক কেন মারা গেল? বিএনপি 405 জন লোক এই 34 দিনে, এনসিপি কয়জন লোক মারা দিছে গেছে হিসাব দেন। এনসিপি তো ছিল না তখন, তাহলে এনসিপি ছিল না, কিন্তু এনসিপি তো এখন একটা দল করছে, তো বলুক যে আমাদের দল করতে চাই না, আমরা দল করতে চাই না, কেন চান না? আরে এত লোক, আপনাদের কারণে এত লোক, আপনাদের ব্যর্থতার কারণে রাজনীতি আসছে। 17 বছরে 400 কোটি টাকার মালিক হইছে, আসলে দল করতে চাই না। আর ওনাদের একজন উপদেষ্টার এপিএস মাত্র 3 মাসে এই যে বলছেন 300 কোটি টাকার মালিক হয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে একটা প্রমাণ করতে পারেন না, করতে গিয়ে এগুলো হচ্ছে মিডিয়া আপনাদের প্রতি। তার পরবর্তীতে এই সময় একটা দেখেন তো আমাদের মানে কোন অনুষ্ঠানের সময় একটা দেখাতে পারবেন না, আপনি একটা দেখেন এই নাহিদের বিরুদ্ধে, আসিফের বিরুদ্ধে, বাবুমুখের বিরুদ্ধে, ইভেন যে সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে যে বলা হয়েছে, এগুলো হয় না। আমাদের অনুষ্ঠানে একদম সময়, আমরা অতিরিক্ত সময়ে যাচ্ছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, নির্বাচনের প্রয়োজন আছে কি নেই সেটি যেমন সাধারণ মানুষ বোঝে, রাজনৈতিক দলের নেতার কর্মীরাও বোঝে, তবে সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে যেভাবেই বলুক, নির্বাচনের জায়গাটি হবে হলো আগামীর গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে মোক্ষম কৌশল। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।